সবারই পা থাকে, সবাই হেঁটে চলে বেড়ায়, কিন্তু আমার পা থাকতো, আমি হেঁটে চলে বেড়াতে পারছি না। আমাকে একজন নিয়ে সাহায্য করা লাগে, তাহলে আমি হাঁটতে পারি, তাছাড়া হাঁটতে পারি না। কিন্তু আপনাকে দেখে তো সুস্থ সবল মনে হয়, কেন, কি সমস্যা রয়েছে একটু বলবেন? আমাকে এভাবে দেখলে তো সবাই ভাববে যে আমি সুস্থ সবল, কিন্তু ভিতরে যে কি আছে সেটা তো আমি অনুভব করতে পারি, তাছাড়া তো আর কেউ পারে না। আর আমার পায়ে যে সমস্যা আছে। মানে এই পাটা কি আপনি সোজা করতে পারেন না? না, আমি পা সোজা করতে আপনি কি পারি না, দাঁড়াতে এটা পারেন না? এভাবে পারে, দাঁড়ালে যেভাবে থাকে পা এভাবেই থাকে। এভাবেই থাকে পা? হ্যাঁ। মানে আর 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 আপনি মানে হলো ইয়ে করতে পারছেন না? না। মানে দাঁড়ানোটা মানে হলো আপনার এই পা এভাবে ভ্যান হয়ে হ্যাঁ, থাকে? এভাবেই থাকে। এভাবে ভ্যান হয়ে থাকবে? হ্যাঁ। এই পা সোজা হবে না? না। আচ্ছা, আপনি বসেন, একটু কষ্ট করি। আমরা দর্শক এই কারণে দেখানোর চেষ্টা করেছি যে আমাদেরকে একটু বলবেন শুধু পায়ের সমস্যা নাকি অন্য কোনো সমস্যা রয়েছে? না, আমার পায়ের সমস্যা, আমার এই যে দুই সাইডে বসার এই কিকনিকের এই দুই সাইডে সমস্যা আছে। মানে কি সমস্যা হয়েছে একটু বলবেন সেখানে? আমার আগুন লাগছিল, আগুন লাগার পর থেকে এরকম অবস্থা। আমি বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না, আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আচ্ছা, আপনার তো বিয়ে হয়েছিল, সেখানে কি ঘটেছিল? হ্যাঁ। সেখান থেকে কি বলে আপনি চলে আসলেন? কেন শ্বশুর বাড়ি থেকে চলে আসলেন একটু যদি বলেন। আমার স্বামী ভালো ছিল না, নেশা করতো, আর আমি তার জন্য এখান থেকে চলে এসেছিলাম। কয়দিনের সংসার করেছেন আপনি? আমাদের সংসার ছিল দুই মাসের কাছাকাছি। মানে 2 মাসের সংসারের ভিতর থেকে আপনি সংসার থেকে চলে আসছেন? হ্যাঁ। তো আপনার শাশুড়ি কি বলে আপনাকে অভিশাপ দিয়েছে একটু যদি বলেন। আমার শাশুড়ি আর কি বলেছিলাম, যেদিন ওই বাড়ি থেকে চলে এসেছিলাম, বিচার বসাইছিল তখন তখন বলছিল যে ইসের কথা, আমি চলে আসার পর বলছিল যে আমি নাকি আগুনে পুড়ে মারা যাব। আর সেই কথাই হয়তো লেগে গেছিল, তার জন্য আজকে আমি অনেক, আমার শরীরে আগুন লাগার পর থেকে অনেকটাই ক্ষতি হয়ে গেছে। দর্শক, এই মুহূর্তে যারা পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের সাথে জয়েন করেছেন আপনারা ফেসবুক পেজে, দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে এই বোনটির এই মুহূর্তে পাশে দাঁড়ানোর মতন কেউ নেই, খাবার দেওয়ার মতন কেউ নেই, এবং তার জন্য আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন আর না পারেন, অন্তত একটু শেয়ার দিলেও এই ভিডিওটি বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে যাবে। মানুষ দেখে অন্তত তাদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবো। আমাদেরকে একটু বলবেন যে এই মুহূর্তে আপনার পাশে কে রয়েছে আর কে নেই? এই মুহূর্তে আমার পাশে আমার মা ছাড়া আমার লাইফে আর কেউ নেই, কারণ আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি। কারণ যে আমাকে সব সময় ছায়া দিয়ে রাখতো, আমি তাকে হারিয়ে ফেলেছি। একমাত্র আমার মা ছাড়া আর কেউ নেই। এখন মা এই অনেক কষ্ট করে খাবার জোগায়, আমার ওষুধের খরচ জোগায়, তাছাড়া কেউ নেই। আমাদেরকে একটু বলবেন যে নিজে মানুষ সংসার ছেড়ে যখন বাবা মার বাড়িতে চলে আসে, তখন হয়তো বাবা মা বা আশেপাশের লোকজন অনেক কথা বলে, তো আপনি চলে আসার পর এই ধরনের ঘটনা ঘটছে কিনা? এরকম ঘটনা কখনো ঘটে না। হ্যাঁ, পাড়া প্রতিবেশী অনেক কথাই বলেছে, কিন্তু আমার নিজের বাবা মা দাদা কখনো এই কথা বলেনি যে তুই চলে যা, তোকে বিয়ে দিয়েছি, তোকে খাওয়াবো কেন, তোকে তো সংসার করতে দিয়েছিলাম, তুই কেন এসে পড়েছিলি। আমার বাবা মা কখনো আমাকে এই কথা বলেনি, এমনকি আমার দাদাও আমাকে কখনো এই কথা বলেনি। আপনার নাম তো পূজা। হ্যাঁ। পূজা, আমাদেরকে একটু বলবেন যে বিয়ের সময়টা, যখন বিয়েটা হয়, সেটা কি আপনি প্রেম করে বিয়ে করেছিলেন? না, পারিবারিক ভাবে থেকে দিয়েছিল। পারিবারিক ভাবে? তো হ্যাঁ। সংসার জীবন যখন আপনি, আপনার বাবা মা বা আপনার স্বপ্নটা কি ছিল? আমার স্বপ্ন ছিল যে আমি রাজি হইনি, কারণ ছেলে আর একটা বিয়ে করেছিল আর কি, তার আগের বউ ছিল, সে মারা গেছিল। আর আমি ওই বাড়িতে গিয়ে জানি যে ওই বউ নাকি তারাই হয়তো কোনো ষড়যন্ত্র করে মারছে আর কি, আমি সঠিকটা জানি না। কিন্তু আমি রাজি ছিলাম না, কিন্তু আমি আমার বাবার মুখের দিকে তাকিয়ে রাজি হয়েছিলাম, কারণ বাবা চেয়েছিল যে আমি একটা ভালো সংসার করি, ভালো থাকি, তার জন্য। এই 2 মাসে আপনি শ্বশুর বাড়ির অবস্থানটা কি পেয়েছেন সেখানে? অবস্থান পেয়েছি, আমি ধরতে গেলে ভালো অবস্থানই পেয়েছিলাম, কিন্তু যাকে নিয়ে সংসার করব, যে আমার সবটা দেখবে, আমার বাবা মাকে দেখবে, আমরা অনেক গরিব, কিন্তু গরিব হলো মানুষ, অতটাও খারাপ ছিলাম না। কিন্তু যে বোঝার সে কখনো বুঝেনি, সে শুধু অনেক কথাই বলেছিল। সে একা বলেনি, সে তার মাকে দিয়েও অনেক কথা বলেছিল। কিন্তু আমার শ্বশুর অনেক ভালো ছিল। আমি ওইখান থেকে আসার পরে আমার এরকম অবস্থা হওয়ার পরে আমার ভাসুর
আমার ভাসুর এসেছিল, বড় ভাসুর আর তার ছেলে এসেছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি যাইনি। আর এবং কি আমার স্বামীও এসেছিল আমাকে দেখতে, আমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি যাইনি। কেন যান নাই? আপনি তো আমি অসুস্থ হয়ে পড়েছেন, মানে একটা দুর্ঘটনা ঘটেছে, আপনার পাশে থাকার মতন কেউ নেই। হ্যাঁ, তাহলে তো তারা এই বলেছিল মুহূর্তে সব তারা আবেগী। চিকিৎসা তারাই করবে, কিন্তু আমি যাইনি। কারণ শুরু থেকে আমার সাথে অনেক অত্যাচার করা হতো, আমাকে করতো, আমাকে আমার গায়েও হাত তুলেছিল। এই 2 মাসে? হ্যাঁ, আমার স্বামী আমাকে কিন্তু গায়ে যখন হাত তারা ভুল তুলেছিল। বুঝতেও তো পারতো, তখন তো আপনার মানে একটা সময়টা খারাপ ছিল, খুব খারাপ অবস্থানে থাকার পর আপনাকে নিয়ে যেতে চেয়েছে। এই একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর তারা নিয়ে যেতে চাচ্ছিল, তাহলে তো সেটা তো কম না। না, তারপর আমি যাইনি কারণ একটাই, যে শুরু থেকে বুঝে নেই সে আমার এরকম অবস্থাতে অনেক কিছু করতে পারে, তার মানে জন্য আপনার কথা ভয়ে হলো যে আমি আমি সুস্থ যখন যাইনি। ছিলাম তখনই আমি অবহেলার পাত্র ছিলাম, হ্যাঁ পাত্রী ছিলাম, আর এখন আমি অসুস্থ, আমি চলতে পারবো না, হ্যাঁ, আমাকে আমার বাবা আমার মা যতটুক সেবা যত্ন করে আমাকে এইখানে এসে দাঁড় করিয়েছে, তারা অন্তত কখনো এটা করতে পারতো না। কারণ একটা সন্তানকে একটা বাবা মাই লালন পালন করে বড় করে, কিন্তু তাছাড়া অন্য কেউ এরকমটা করতে পারে না। আপনার কথা মানে যেটা বুঝলাম যে না, আপনি বলতেছেন যে আমি হয়তো বা এখন সুস্থ আছি, শ্বাস নিতেছি বা হ্যাঁ, বেঁচে আছি। সেটা শুধুমাত্র আমার বাবা মার কারণে, কারণ আমার বাবা মা অনেক অনেক স্যাক্রিফাইস করেছে আমার জন্য। আমাদেরকে একটা বিষয় বলবেন, এই মুহূর্তে আপনার পাশে দাঁড়ানোর মতন বা আপনার পরিবারের সংসারটা চালানোর মতন কে রয়েছে? তাহলে কিভাবে আপনি খাবার দাবার, আপনি তো কোথাও কাজও করতে পারবেন না। না, এই অবস্থা আমাকে কি কাজ দিবে? আমি তো নিজে একা হাঁটতে পারি না, একা চলাচল করতে পারি না আমি আমার মা ছাড়া, তাহলে আমাকে কাজটা কে দিবে? আর সংসারের দায়িত্ব এখন, আগে মা কাজ করতো, বাবাও কাজ করতো, তখন দুজনে সংসার চালাতো, কিন্তু বাবা চলে যাবার পর মাই একা সংসার চালাতো। এখন মোট কথা হচ্ছে ভাই কিছুটা দেয় আর আমার মা কিছুটা দিয়ে সংসার কোনো মতো চালায়। আপনি কি আর সুস্থ হবো বা এমন কোনো মানুষ, একজন প্রবাসী, এমন যদি কোনো ব্যক্তি যে আপনার জীবনের দায়িত্বটা নিয়ে নেয়, হ্যাঁ আপনাকে সুস্থ করবে, আপনার হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ করে আপনার স্বাভাবিক জীবনে নিয়ে আসবে, যদি সারা জীবনের দায়িত্ব নেয় আপনার, তাহলে এমন মানুষ পেলে কি আপনি কি সেখানে যাবেন কিনা? যাবো সেখানে, আগে দেখবো সে আমার মনের মতো কিনা, সে আমাকে বুঝে কিনা। কারণ আমি এখন যাব, কারণ আমি যদি এই অবস্থা আমি আমার মাকে ফেলে রেখে চলে যাই সুস্থ হওয়ার পর, তাহলে মার সাথে এটা অন্যায় করা হবে। কিন্তু কারণ মা তো সারা জীবন বাঁচবে না। জানি মাকে তো মা আপনি সারা জীবন বাঁচবে না, কিন্তু দূরে থেকে স্বামীর ঘরে থেকেও তো আপনি মাকে সহযোগিতা হ্যাঁ, করতে পারবেন। এরকম কেউ হলে অবশ্যই যাব, কিন্তু ওরকম মন মানসিকতা হতে হবে। মানে সেই ধরনের মনের মানুষ যদি হ্যাঁ পান, তাহলে আপনি যদি আপনার এই কষ্ট দেখে যদি আপনার দায়িত্বটা নেয়, তাহলে হ্যাঁ আপনি তার কাছে যাবেন। হ্যাঁ বোন, আমরা আপনার মোবাইল নাম্বারটা দিতে চাই। আসলে অনেক সময় আমরা যখন নাম্বার দেই, অনেকে অশ্লীল কথা বলে, বাজে কথা বলে। হ্যাঁ, আপনি একটু যদি বলে দেন যে আমি অসুস্থ মানুষ, আমাকে যদি কেউ সাহায্য সহযোগিতা করে, এইভাবে যদি আপনি হ্যাঁ, বলেন। আমি সাহায্যের জন্যই এখানে এসে দাঁড়িয়েছি। আর আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, যে দাঁড়িয়ে ছিল সে চলে গেছে আমার বাবা। এখন আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। আমাকে যদি সাহায্য করতে চান তাহলে আমার অ্যাকাউন্ট নাম্বার আছে, অ্যাকাউন্ট বিকাশ। নাম্বার আছে? হ্যাঁ, জি, নাম্বারটা একটু বলবেন। 088028977। এই নাম্বারটা কি বিকাশ করাবো? হ্যাঁ, বিকাশ করা। আচ্ছা, আমরা তো আপনার বিকাশ নাম্বারটা নিয়েছি। এবার আমরা একটা বিষয় একটু জানি যে কোন হসপিটালে ডাক্তার দেখালে বা চিকিৎসা করলে আপনি সুস্থ হয়ে যাবেন, স্বাভাবিক জীবনে আসবেন? ঢাকা কলেজ মেডিকেল। ঢাকা মেডিকেল। হ্যাঁ সেখানে কি কি অপারেশন করলে আপনি আবার সুস্থ হয়ে যাবেন বলছেন? হ্যাঁ একদম সুস্থ হয়ে যাবেন, হ্যাঁ, তারা স্বাভাবিক জীবন আসবেন। বলেছে। হ্যাঁ, আচ্ছা, যদি স্বাভাবিক জীবন আসেন, যদি বিয়ে নাও করেন, তাহলে অ্যাটলিস্ট হলো আপনি সুস্থ হওয়ার পর কি করতে চাচ্ছেন? আমি সুস্থ হলে জব করব, জব করে মাকে নিয়ে থাকবো, মার পাশে দাঁড়াবো। আচ্ছা, যদি আপনার কনিলো এই সুস্থ হওয়ার পর আপনার লাইফটাকে যদি সেট করে বা একটা চাকরি বা একটা কিছু হয়, আপনি কি এখন এই অবস্থান থেকেও তো আপনি বসে কাজ করতে পারবেন, হাতের কাজটা করতে পারবেন? হ্যাঁ এমন হাতের কোনো কাজ যদি কেউ দেয়, তাহলে আপনি কি করতে পারবেন? হ্যাঁ, পারবো।
তার মানে হলো আপনার সংসারটা আপনি মানে হলো কারো কাছে হাত পাততে চান না না। যদি কর্ম করতে পারতেন তাহলে নিজের হ্যাঁ। চিকিৎসাটা নিজেই করতে পারতেন। হ্যাঁ। হ্যাঁ, ধন্যবাদ। দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে এই পূজার ভিডিওটি যারা দেখেছেন বা কারা দেখেন না, আপনাদের একটু সহযোগিতা দরকার, যে আপনারা যদি একটু ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন, লাইক এবং কমেন্ট করে দেন কে কোথা থেকে দেখছেন, আর যদি বেশি বেশি করে শেয়ার দেন তাহলে অসংখ্য মানুষের কাছে ছড়িয়ে যাবে। একটা মানুষের পা থাকতেও সে হলো সেই পা দিয়ে হাঁটতে পারছে না, এটা কতটা যন্ত্রণা, কতটা কষ্ট যে মানুষটি এই যন্ত্রণাটা ভোগ করে সেই বুঝে। আসলে অনেকে মন পোড়ালে কিছুই বোঝা যায় না, কিন্তু মানুষের উপরটা দেখে কখনো চিন্তাই করা যায় না সে মানুষের ভিতরটা কতটা কষ্ট রয়েছে, দুঃখ রয়েছে। পূজা তেমন একটি মেয়ে যে জীবনে যে ভিতরটা তার জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এক কথায় যে মনের ভিতরের জ্বলাটা সেটা না, কিন্তু তার সারা শরীরের যে উপরের অংশটুকু সেটা কিন্তু তার মুখ এবং হাত সবই ভালো রয়েছে। তার পায়ের অবস্থানটা দেখেছেন দর্শক, কোমর থেকে সেই অবস্থানটা আরো বেশি খারাপ অবস্থানটা। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনাদের একটি শেয়ারে এই ভিডিওটি অসংখ্য মানুষের কাছে ছড়িয়ে যেতে পারে, সহযোগিতা পেতে পারে, পূজা স্বাভাবিক জীবনে আসতে পারে আপনার আমার সবার সহযোগিতায়। দর্শক ভালো থাকবেন, যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক যাওয়ার আগে একটি কথা বলে যাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন। এই পূজার মতন এই মেয়েটিকেও আপনারা যদি সহযোগিতা করেন সেটাও ভালো কাজের ভিতরে একটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।